আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, বাঁ দিক থেকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা এবং মুখপাত্র, মাঝে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, শাসক পক্ষ হয়ে বলবেন, এবং প্রীতম দত্ত রয়েছেন বিজেপির নেতা এবং মুখপাত্র। দেখুন, এই যে কদিন ধরেই এপিক কতটা ইউনিক রইল না রইল এই নিয়ে যে তরজা চলছে, তাতে আজকে আবার নতুন করে একটা নতুন এলিমেন্ট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাগরিকা ঘোষ, রাজ্যসভা সাংসদ, তিনি বলেছেন যে আমরা একটা ডকুমেন্ট প্লেস করছি। কি ডকুমেন্ট তৃণমূল প্লেস করেছে? তারা বলছে যে নির্বাচন কমিশনের যে গাইডবুক, তাতেই লেখা আছে যে কখনোই যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে, শুরুতে যে লেটার আছে এবং তারপর আলফা নিউমেরিক নাম্বার আছে, সেই নাম্বার দুটো বিধানসভা কেন্দ্রের দুই ভোটারের আলাদা হতে হবে, মানে এক হতে পারে না। দুটো রাজ্য তো দূরের কথা, একই রাজ্যের মধ্যে পাশাপাশি দুটো বিধানসভা, ওই শুরুর নাম্বারগুলো আলাদা হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা এবং হরিয়ানার ভোটারের ওই নাম্বারটি এক। এখানেই তো গ্যাড়াকল। আজকে নির্বাচন কমিশনকে আরো চাপে ফেলতে এইটা তারা প্লেস করে। প্রথমেই শতরূপকে দিয়ে শুরু করবো আজকের বিতর্ক। শতরূপ, ওই হরিয়ানার ওই ভদ্রলোক বা ওই ভোটার আর আমাদের এখানে ধরে নিচ্ছি রানীনগরের ওই ভোটার, দুজনের ছবি যদি আলাদা হয়, দুজনের নাম যদি আলাদা হয়, দুজনের রাজ্য আলাদা, বুথ আলাদা, তাহলে কেন তৃণমূল আশঙ্কাটা করছে এটা বুঝতে পারছি না। না, যেরকম আমরা দেখুন সাগরিকা ঘোষ ওনার দল আমাদের বিরোধী হতে পারে, মানে এখানকার প্রিসাইডিং অফিসার কি হাতে করে ধরে বলবে না না এই নাম্বারে হরিয়ানার একটা নাম্বার দিচ্ছি? প্রশ্ন সেইটা নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার মানে কি ইলেকশন কমিশনের যে নিয়ম আছে এপিক কার্ড ইস্যু করার ক্ষেত্রে, সেই নিয়মটার ভায়োলেশন হচ্ছে। অর্থাৎ চাইলে একই নাম্বারে একাধিক ভারতীয় নাগরিক ঘুরে বেড়াতে পারে, তার মধ্যে কোনটা ফেক কোনটা সত্যি আপনি জানেন না। এবং দেখুন, সত্যি কথা বলতে, টু বি ফেয়ার, এতে যে খালি রাজ্যের তৃণমূলেরই ক্ষতি হচ্ছে এমন নয়। হতেই পারে এই রাজ্যের ভোটারটা হয়তো আসল, কিন্তু হরিয়ানাতে কেউ হয়তো তৃণমূলকে অন্য কোনো রাজনৈতিক দলের মতো ওইখানে একজন জালভাবে নাম তুলে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে আসছে। সুতরাং দেখুন, প্রশ্নটা কি কে কখন ক্ষমতায় থাকবে কে কখন থাকবে না সেটা কথা নয়, কিন্তু ইলেকশন ব্যবস্থার এই স্যাংটিটি যদি রক্ষিত না হয় তাহলে কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরই হতে অসুবিধা হবে। এবং সবচেয়ে বড় কথা, ভারতের গণতন্ত্রটা ফেয়ার থাকবে না। তখন ওই যে ক্ষমতায় আছে সে আস্ফালন করে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাকেও একদিন বিরোধী হতে হবে। সুতরাং এই টেকনিক্যাল জায়গাটা কিন্তু সত্যি ইলেকশন কমিশনের ধরা দরকার। তবে তার পাশাপাশি আমি আরেকটা কথা এখানে বলছি রাজাদা, এই যে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই যে অসংখ্য ফলস ভোটারের কথা এনারা বলছেন দেখাচ্ছেন, আমাদের শুনতে আমরা জানি যে ইলেকশন কমিশনটা কেন্দ্রীয় সংস্থা ইত্যাদি, কিন্তু যারা মানে সাগরিকা ঘোষের মতো যারা উড়ে উড়ে রাজনীতি করতে চলে যাননি রাজ্যসভায়, যারা কিনা বুথের কাজ করেছেন, আমার বিশ্বাস এখানে সৌরভপ্রিয় বাবু বা প্রীতম তাদেরও যদি অভিজ্ঞতা থেকে থাকে, তারাও জানেন বেসিক্যালি ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি হয় রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে। এবং যে কোনো জেলার ডিএম হচ্ছে সেই জেলার ডিআরও, ডিস্ট্রিক্ট ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং একেবারে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে তাদের মাধ্যমেই নাম তোলা হয়। অতএব আমি এটা এক কথায় বড় আমলা, মেজো আমলা, সেজো আমলা, তারা ছোট বড় থেকে বড় কথা, তারা কেউ কেন্দ্রের সরকারের কর্মচারী না, তারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। দে ওয়ার্ক এট দ্য বেস্ট অফ দ্য সেন্ট্রাল ইলেকশন কমিশন। কেন্দ্রের ইলেকশন কমিশনের মানে নির্দেশিত পথে তাদের আন্ডারে তারা কাজ করে, কিন্তু তারা একেবারে রাজ্য সরকারের স্টাফ। অতএব যদি দিনের পর দিন এরকম ভাবে এখানে মিথ্যে নাম তোলা হয়ে থাকে, তাহলে সাগরিকা ঘোষ তার দল পরিচালিত রাজ্যের সরকার তাদের কর্মচারী হয়েছে। একটাই কেস স্টাডি আপনাদের আজকে আমরা দেখাবো, মানে একটা অভিযোগ বিশেষ একটা কেন্দ্রকে নিয়ে, এটা হচ্ছে উত্তর মালদা। সেখানকার বিজেপি নেতৃত্ব বলছেন যে 40 থেকে 42 হাজার সেখানে এমন ভোটার রয়েছেন যে ভোটারদের সত্যি মানে তারা বাংলাদেশি, এবং এগুলো হচ্ছে একেবারে ভোটের ভূত। দেখুন, গোটা পশ্চিমবাংলাতেই ভর্তি। এবং আমি আপনাকে বলি, খালি কলকাতা শহরে 2022 সালে কলকাতা কর্পোরেশনের আন্ডারে 33,000 নাম, যেগুলো ডিলিট হওয়ার দরকার, জাল নাম আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম খালি কলকাতায়। যে জাল ভোটে ববি হাকিম কলকাতার মেয়র হয়েছেন, কি অতীন ঘোষরা মেয়র পরিষদ হয়েছেন। আমি মুশকিলটা হচ্ছে, দেখুন মালদার ক্ষেত্রে সংখ্যাটা 40,000 না হতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে কদিন আগে আমরা দেখলাম মালদাতে বাংলাদেশ থেকে আসা একজনকে ইলিগাল ভাবে তৃণমূল পঞ্চায়েতের প্রধান বানিয়েছিল। চোখের সামনে যদি এই উদাহরণগুলো থাকে না, তাহলে সংখ্যাটাকে 4কে এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং সেটা লাভলি। আমি সেই কারণেই বললাম, সেই কারণেই তখন যখন চোখের সামনে একটা কংক্রিট উদাহরণ চলে আসে, তখন 4কে 400 বা 400কে 4000 বললেও, কি 4000কে 40,000 বললেও মানুষের সেটাকে সহজে বিশ্বাস করে নেওয়ার প্রবণতা তৈরি হয়। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই স্বচ্ছতার অভাব কিন্তু একদিকে আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, দ্বিতীয় কথা হচ্ছে এই রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। তার বাইরে আমি আর দুটো কথা বলবো। প্রথম কথা, আপনি যে প্রশ্নটা তখন করলেন যে খালি কিছু জাল নাম ঢুকিয়ে ভোটের ফলাফল বদলে দেওয়া যায় কিনা, আমি বলছি বদলে দেওয়া যায়।
কেন যায়? বিশেষ করে কর্পোরেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে 200-250 ভোটে একটা ওয়ার্ডের ফলাফল নির্ধারিত হয়। আমি আপনাকে বলছি 2016 এবং 2021 আপনি যদি বিধানসভার ফলাফলটাকে একটুখানি খতিয়ে দেখেন, মোটামুটি একই রকম ফিচার আপনি দেখবেন। বহু এরকম কেন্দ্র আছে। 2016 সেটা আমরা তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, 21 বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে বেশিরভাগ বুথে বিরোধীরা জিতছে। 16 আমরা জিতেছি, 21 বিজেপি জিতেছে, কিন্তু ওভারঅল সেই কেন্দ্রটায় তৃণমূল জিতে গেছে। কেন? কারণটা হচ্ছে যেখানে মানে ওরা কম বুথে জিতেছে, কিন্তু যে বুথে জিতেছে সেখানে একটা অ্যাবসার্ড মার্জিন 80, 85, 90% ভোট হবে। কিন্তু এইবার আমি বলছি যে মানে যে ফলস এন্ট্রি কাটা যাবে, সেখানে যে বারবার এই হিন্দু ভোটার মুসলিম ভোটার প্রশ্নটা চলে আসছে। আমি এখানেই জানতে চাই, ধরুন দ্বিজেন মুখোপাধ্যায় জন্মসূত্র হিন্দু, তো মৃত্যুসূত্রেও হিন্দু, মারা যাওয়ার পরে যে উনি সল্টলেকে এসে ভোট দিয়ে গেলেন, এই হিন্দু ভোটারের মরার পরে ভোট দেওয়াতে বিজেপির ভালো হলো না খারাপ হলো? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। গত কর্পোরেশন ভোটে কলকাতা কর্পোরেশনের 102 নম্বর ওয়ার্ডের পার্ট নাম্বার 15, সিরিয়াল নাম্বার 374 সুরেশ সর্দার, 493 বিশ্বনাথ সর্দার, 593 অতনু দাস, 661 সুনীল সরকার, 930 বিনোদ বিহারী দাস, 938 মুকুল সরকার। এই 6 জন মানুষের দুটো ব্যাপারে মিল আছে। এক, এই 6 জনই হিন্দু। 2, এই 6 জনই মৃত। এই 6টা হিন্দু মৃত মানুষের ভোট খালি একটা ওয়ার্ডের একটা পার্টে পড়েছে গত কর্পোরেশন ভোট। কথাটা আমি এই কারণে বলছি, এই যে বিজেপি বারবার দেখাচ্ছে না যে মুসলিম ভোটার হলেই আমাদের অসুবিধা, আর হিন্দু সমস্ত জাল ভোটার হলে আমাদের কোনো অসুবিধা নেই। এই হিন্দু ভোটারের নামেও যদি ফলস ভোট তৃণমূল দিতে পারে, তাতেও কিন্তু রাষ্ট্র, আপনি সিপিএম কংগ্রেস ছেড়ে দিন, বিজেপির হয়েতে ক্ষতি। এই কারণে আমরা চাই না এই লড়াইটা পুরোপুরি ওই জায়গায় চলে আসুক। আর আমার সবশেষে একটা কথা, আপনারা দেখুন একমত হতে পারেন কিনা, এই যে মৃত ভোটারের নাম ডিলিট করা নিয়ে কথা হচ্ছে না। যেটা আমরা জানি, কেউ যখন মারা যান তার সৎকার হয় এবং তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। তিনি যদি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত এলাকার হলে সেই পঞ্চায়েত থেকে। এই তিনটেই সরকারি জায়গা। আজকের দিনে ডিজিটাল ডেথ সার্টিফিকেট সমস্ত জায়গা থেকে ইস্যু করা হয়। তাহলে একজন যখন মারা যাচ্ছেন, যখন তার ডেথ সার্টিফিকেট একটা সরকারি সংস্থা থেকে ইস্যু করা হচ্ছে, সেই মুহূর্তে চ্যানেলে কেন ইলেকশন কমিশনে চলে যাবেন? কেন আমাকে কি প্রীতমকে কি সৌরভ এবং এই ডিজিটাল যুগে শ্মশান থেকে চলে যাবে সেই সার্টিফিকেট ডিএম এর কাছে, মানে কর্পোরেশন থেকে চলে যাবে। কিন্তু এইটা কেন সেন্ট্রাল ইলেকশন কমিশন এই নিয়মটা কেন করছে না? খালি আমাদের রাজ্য বলে না, গোটা দেশেই এটা হলে রাতারাতি ভোটার লিস্ট অনেকটা স্বচ্ছ হয়ে যায়। এই দাবিগুলো আমরা চাই যে সেন্ট্রাল ইলেকশন কমিশন এইগুলোকে পূরণ করুক। বেশ, সৌরভ বাবু, আমার কথা হচ্ছে, এটা কি তৃণমূল একটা প্যান্ডোরাস বক্স ওপেন করে দিল? এই যে কেস স্টাডি গুলো আপনাদের এগেইনস্টে আসছে, এইটাকে ধরে ঝাঁকিয়ে দেওয়ার ফলে কি তৃণমূল আরো বেশি মানে বিপন্নতায় ভুগবে? না, শতরূপের কতগুলো কথা ঠিকই বলেছে যে মৃত মানুষের নামে ভোট পড়ছে। আমার কথা হচ্ছে, যখন আমরা ইলেকশন, একটা স্বাভাবিক বুদ্ধি কি বলে, মানে ম্যানিপুলেশন করে শাসক বেশি নাম ঢোকাতে পারে না বিরোধী বেশি নাম ঢোকাতে? এইসব ব্যাপার আমি মানে আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, আমি বলছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা দলের প্রতিনিধির ভোটের সময় থাকে। আজকে শতরূপ বলছে যে এখানে মৃত ভোটাররা ভোট দিয়ে গেছে, ফিরোজ হাকিম জিতে গেছে। নিশ্চয়ই সেখানে সিপিএম এর এজেন্টটা ছিল, তারা জানতো এই মানুষটা মারা গেছে, সেই মানুষটা যখন ভোট দিতে আসছে তখন সেই সিপিএম এর এজেন্টরা আটকানো যে এই মারা গেছে, আপনি একে কেন ভোট দিয়ে দিচ্ছেন? আমার কথা হচ্ছে সেই এজেন্টদের তো কাজ করতে হবে, তারাও তো বুথ লেভেলে, শতরূপ তো বুথ লেভেলে কাজ করে, শতরূপ তো বুথ লেভেলে কাজ করে, ও তো হঠাৎ নেতা হয়নি। আমার কথা হচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এজেন্টদের কাজটা বলেছি। আমি এটাই শুধু বলতে চাইছি যে ভোটার লিস্টটা সম্পূর্ণভাবে সংশোধন করে সুন্দরভাবে উনি আমাকে একটু বার খাওয়ালে আমি ওনার সব সাথে একমত হয়ে যাবো, এটা হতে পারে না? আমি বলিনি, আপনার কথা শুনে কাগজটাই করে গেল। আমি বলছি কি, এই আইডিয়াল পরিস্থিতিটা হতো যদি পশ্চিমবাংলায় কর্পোরেশন ভোটের সময় আমরা না দেখতাম যে কাগজ মেরে দেওয়া হচ্ছে সিসিটিভি, যে আপনার সার্ভেলেন্স ক্যামেরার মধ্যে। এই তো একটার পর একটা টোটাল যা তালিকা, ওখানে রাজীব বলে সিপিএম এর রাজীব বাবু জিততেন, টোটাল যা তালিকা। শুনুন, আপনাকে বলছি, আমি শুনুন, আপনাকে বলি, সারা দিন ধরে যদি টিভি9 বাংলায় খবর না দেখাতে হতো যে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা রক্তাক্ত মুখে মুখের বাইরে দাঁড়িয়ে আছে, এক দুপুরে সল্টলেকে 3 ঘন্টার মধ্যে 56 জন সাংবাদিককে যদি সল্টলেকের আমডিতে ভর্তি না করে দেওয়া হতো, তাহলে তো ওনার কথাগুলো মেনে নিতে সুবিধা ছিল না। এই অবস্থায় হয়তো যে কোনো রাজনৈতিক দলেরই না একটা লিমিটেশন আছে। ধরুন একটা লোক হরিয়ানায় থাকতো, পশ্চিমবাংলায় নাম তুলছে, নিয়ম হচ্ছে সে সেখান থেকে কাটাবে নাম, এখানে উঠবে। এবার আমি যখন স্ক্রুটিনিটা করছি, সে আমি হই কি ওদের যেই হোক না কেন,
আপনি এখানে নাম তুলবেন, আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা আমি আপনার বাড়ি থেকে মেলাতে পারি। এবার আপনি নামটা হরিয়ানা থেকে কাটিয়েছেন কিনা আমি কি দেখে আসতে যাবো? কোন দল পারবে বলুন তো? আমি শেষ করি ভাই শেষ করি কাইন্ডলি শেষ করি মাঝে আমার কথাটা প্লিজ শেষ করি। আমি একটা কথা বলি, সুতরাং কোনো একটা জায়গাতে ইলেকশন কমিশনকে স্বচ্ছ হতেই হবে। আর এই যে হিন্দু জাগরণ শুনছি, অযোধ্যায় রাম মন্দিরের পরে একবার হিন্দু জাগরণ হয়েছিল, তাতে অযোধ্যায় বিজেপি হেরে গেল, এবার যদি এখানে ওই পথে হয় তো ভালো কথা।